আচ্ছা, আপনি কি বিশ্বাস করেন যে আমাদের শরীরের ভিতরে আছে সর্বশক্তিমান, যিনি আমাদেরকে সমস্ত রোগ থেকে নির্মূলভাবে আমাদেরকে সুস্থ করতে সাহায্য করতে পারেন? হোক না কেন সেটা ক্যান্সার, হোক সেটা সুগার, হোক সেটা প্রেশার বা যাই কিছু। অবাক লাগছে না? আজকের আলোচনার বিষয়বস্তু কিন্তু এটাই। আমরা প্রায় প্রত্যেকে অসুস্থ, বিভিন্ন কারণ, কারোর ছোট রোগ, কারোর বড় রোগ। রোগ কিন্তু কখনোই ছোট বড় হয় না, প্রতিটা রোগই মারাত্মক রোগ। হোক না সেটা ভাইরাল সমস্যা, আপনি দেখেছেন শুধু ইমিউনিটি ঘাটতির জন্য, ভাইরাল সমস্যা হওয়ার জন্য হাজারো হাজারো মানুষ মারা গেছে। আমরা ধরে নিয়েছি ক্যান্সারটাই বড় রোগ, ওটাই মারণ রোগ। কেন? ডিহাইড্রেশনেও মানুষ মারা যায় নাকি? অতএব রোগ কখনো ছোট বড় হয় না, রোগ সবসময়, প্রত্যেকটা রোগই মারক রোগ, অর্থাৎ মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে। এবার এই যে রোগগুলো হলেই আমরা ছুটে বেড়াই কিভাবে প্রতিকার করব, কিন্তু আমরা একবারও বোঝার চেষ্টা করি না আমাদের মধ্যেই তো সেই সর্বশক্তিমান বসে আছে, যে আমাকে সম্পূর্ণ সুস্থ করতে পারে। কিভাবে সম্ভব? আচ্ছা, বসে যখন আছে, করতে যখন পারে, তাহলে করছে না কেন? আপনি এটা ভাবতেই পারেন। সত্যি কথাই, উনি কেন করছেন না? কারণ আমরা তাকে করতে দিচ্ছি না। অবাক লাগছে তো? তাহলে চলুন এর সায়েন্টিফিক যে বিশ্লেষণ, সেই সায়েন্টিফিক বিশ্লেষণ, আমরা তো বিজ্ঞান না বললে কিছু বিশ্বাস করি না। আমাদের পূর্বপুরুষ বৈদিক ঋষিমুনি ঋষিরা, বা আমাদের পূর্বপুরুষ যারা, আমাদের বাবা বা ঠাকুরদাদা বা তার অতীত যারা, তারা কিছু বললে আমাদের কাছে সেটা কুসংস্কার মনে হয়। কিন্তু বিজ্ঞান বলে, ল্যাবে ফেলে মাইক্রোস্কোপে দেখে, তখন আমরা সেটাকে বিশ্বাস করি। তাহলে চলুন বিজ্ঞানের ভাষাতেই আজকে আমি প্রমাণ করে দেব যে আমরা সমস্ত রোগ থেকে নিজেকে মুক্ত করতে পারি। সেই সুপ্রিম পাওয়ার ভগবান আমাদের মধ্যে দিয়ে রেখেছেন, আমরা শুধু তাকে কাজ করতে দিচ্ছি না। যদি আপনি আজকের ভিডিওটা পুরোটা দেখতে পারেন ধৈর্য ধরে, আপনার আজকের ভিডিওটা আপনার জীবনের সেরা ভিডিও হবে, যাতে আপনি সময় ইনভেস্ট করে তার বিনিময়ে কিছু রিটার্ন পাবেন। এবং আজকের ভিডিওতে আমি বলবো না যে সাবস্ক্রাইব করুন, বলবো না যে লাইক করুন। আজকের ভিডিওতে আমি একটাই শুধু অনুরোধ করব, যদি আপনি কারোর একটুখানি ভালো করতে চান, তাহলে আজকের ভিডিওটা বেশি করে শেয়ার করুন, কারণ এই ভিডিওটা হয়তো কারোর প্রাণ বাঁচিয়ে দিতে পারে। এতটাই গুরুত্বপূর্ণ ভিডিও। তাহলে চলুন শুরু করি বিজ্ঞান কি বলছে। সময়টা 1974 সাল। 1974 সালে বেলজিয়ামের একজন বায়োকেমিস্ট, তার নাম অ্যালবার্ট টোড, তিনি সেল বায়োলজির উপরে রিসার্চ করছিলেন। রিসার্চ করতে করতে তিনি একটা আশ্চর্য জিনিস ফলো করলেন, যে একটি সেলের ভেতর সূক্ষ্ম সূক্ষ্ম কি আছে সেটা তিনি দেখছিলেন ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে। সাধারণ মাইক্রোস্কোপের খেলা নয় এটা। মাইক্রোস্কোপ দিয়ে দেখতে দেখতে তিনি সেলের ডিপে ঢুকতে ঢুকতে তিনি একটা জায়গায় গিয়ে একটা জিনিস পেলেন, তার নাম হচ্ছে লাইজোজোম। আমরা নাম শুনেছি, ছোটবেলায় যখন বিজ্ঞান পড়েছি তখন লাইজোজোমের নাম শুনেছি, কিন্তু সেই লাইজোজোমের ভেতরে তিনি 15 ধরনের আলাদা আলাদা এমন কিছু ডাইজেস্টিভ এনজাইম পেয়েছিলেন, যে ডাইজেস্টিভ এনজাইমের কাজই হচ্ছে আমাদের শরীরের সমস্ত কিছু, যেমন আমাদের পেটে কোনো খাবার গেলেই পেটের কাজ হচ্ছে সেটাকে ডাইজেস্ট করে অ্যাকুমুলেট করা, তাই না? লাইজোজোমের ভেতরে যে 15 ধরনের আজব ডাইজেস্টিভ এনজাইম আছে, যাদের কাজ হচ্ছে আমাদের প্রত্যেকটা সেলের ভেতরে, লাইজোজোম আছে, তাহলে প্রত্যেকটা সেলের ভেতরে
যে টক্সিন জমা হয়, যে মানে কি বলবো, টক্সিন জমা হয়, আপনার সেলের ভিতরে বিভিন্ন অ্যাবনর্মাল গ্রোথ হয়, সেলের অসুস্থ সেল থাকে, এমন সেল আছে যারা নিজের কাজ ঠিক মতো করতে পারছে না, বা কোন সেল ওভার গ্রোথ হচ্ছে, যেটাকে আমরা বলি ক্যান্সার, ঠিক আছে, বা শরীরে ব্লকেজ বাড়ছে, অথবা ফ্যাট বাড়ছে। প্রত্যেকটা এই ধরনের সমস্যাকে ওই লাইসোজোম বেমালুম খেয়ে হজম করে ফেলতে পারে। ফলে কি হয়, যে আমাদের শরীরের যে টক্সিন, এমন হতে পারে যে 6 মাস আগে আমি কিছু খেয়েছি, সেই টক্সিন আমার শরীরে পড়ে আছে, এবং সেই টক্সিনটা কিন্তু রিমুভ করার জন্য পরম শক্তিমান ঈশ্বর আমাদের প্রতিটি সেলের ভেতরে, শুধু একটি সেলের কথা বলছি না, এখানে কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন সেল দিয়ে আমি তৈরি, আমার প্রতিটি সেলের ভেতরে আছে লাইসোজোম, যে লাইসোজোমের কাজ হচ্ছে আমার গোটা শরীরের প্রতিটি প্রান্তে যেখানেই টক্সিন জমুক সেই টক্সিনকে সে হজম করে ফেলতে হবে। কিন্তু করছে না কেন? এটা একটা বড় প্রশ্ন। এবং তিনি এই যে আবিষ্কারটি করলেন, এর জন্য তিনি নোবেল পুরস্কারও পেয়েছিলেন। আপনারা গুগলে সার্চ করে দেখতে পারেন, 1974 সালে বেলজিয়ামের বিজ্ঞানী আলবার্ট কোহ, তিনি নোবেল পুরস্কার পেয়েছেন শুধু সেল বায়োলজির উপরে রিসার্চ করে লাইসোজোমের এই অ্যাক্টিভিটি কি, এইটা রিসার্চ করেছিলেন। এখন হয়তো বুঝতে পারছেন না যে ব্যাপারটা খটোমটো লাগছে, ব্যাপারটা কি। একটু ধৈর্য ধরুন, আমি 1 আর 1 2, 2 আর 2 4 বুঝিয়ে দেব। তার জন্য একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে হবে। তাহলে এই যে লাইসোজোমের এত ক্ষমতা আমরা ব্যবহার করতে পারছিলাম, কারণ আমরা তাকে কাজ করতে দিচ্ছিলাম। তাহলে এবার জানতে হবে লাইসোজোম কাজ কখন করে। দেখুন, আমাদের শরীর তো বাঁচতে গেলে খাবার দরকার, আমরা বাঁচার জন্য খাবার প্রত্যেকে গ্রহণ করি। খাবার অ্যাকুমুলেট হয়ে আমাদের শরীরে অ্যাবজর্ব হয়ে সেটা আমাদের প্রতিটা সেলে পৌঁছায়, তার জন্য একটা পদ্ধতি আছে। আমাদের সেলগুলো যদি বাইরে থেকে খাবার পায়, তাহলে ওই ধরনের জমা খাবার, টক্সিন বলুন, কোলেস্টেরল বলুন, ফ্যাট বলুন, অ্যাবনর্মাল গ্রোথ বলুন, অসুস্থ আনহেলদি সেল বলুন, এদেরকে খায় না, কারণ বাইরে থেকে তো খাবার পাচ্ছে। তাহলে এই যে লাইসোজোম আপনার কখন এই ধরনের খাবারগুলোকে খাবে? যখন সে বাইরে থেকে খাবার পাবে না। কিন্তু আমরা ঘুম থেকে উঠে খেতে হবে, একটা খাবার খেয়ে হজম হলো কি না হলো আবার একটা খাবার খেতে হবে, রাতে 10টার সময় খেতেই হবে। ফলে কি হচ্ছে, আমাদের শরীর রেস্ট পাচ্ছে না, ডাইজেশন সিস্টেম রেস্ট পাচ্ছে না, কন্টিনিউ সেলগুলো খাবার পেয়ে যাচ্ছে। আবার খাবার যদি না ইউজ করে তাহলেও সুগার বাড়বে, ফ্যাট বাড়বে, অতএব সেলকে খেতেই হচ্ছে। কিন্তু লাইসোজোম আমাদের শরীরের বলতে পারেন ভগবানের সবচেয়ে আজব সৃষ্টি, এবং বলতে পারেন ঝাড়ুদারের কাজ করে, শরীরকে পরিষ্কার করার কাজ করে লাইসোজোম। কিন্তু সেই লাইসোজোম কাজ করবে কি করে? ওই সেলগুলোকে তখনই ডিস্ট্রয় করবে যখন বাইরে থেকে খাবার তার বন্ধ হবে বা সে বিশ্রাম পাবে। এই জন্য আজকের এই ভিডিওটা এর সঙ্গে এইটুকু যে শুনলেন, এই লাইসোজোমের সঙ্গে আর একটা নোবেল প্রাইজ উইনিং সায়েন্স অ্যাড করতেই হবে, যেটা না হলে এই ভিডিওটা সম্পূর্ণ হবে না। সেটা হলো 2016 সালে ডক্টর ওসিনোরি ওসুমি এই সিস্টেমের উপরেই গবেষণা করে তিনিও নোবেল প্রাইজ পেয়েছিলেন। তিনি বলেছেন ফাস্টিং এর কথা, একমাত্র ফাস্টিং করলে ওই লাইসোজোম তখন যেহেতু বাইরে থেকে খাবার পাচ্ছে না, তখন আমাদের শরীরের এই সিস্টেমগুলোকে পরিষ্কার করে খুব আরামসে, খুব সহজে
প্রতিদিন আপনি আজকে যদি ভিডিওটা জানেন, কাল থেকে আপনার লাইজোজোমকে আপনি অ্যাক্টিভ করতে পারবেন। কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ আসল তথ্যের কিছুই এখন আমি বলিনি। এখনই স্কিপ করে গেলে আপনার লস। তাহলে এবার ওসিনোরিও নোবেল পুরস্কার পেলেন, গবেষণা করলেন, উনি বলছেন ফাস্টিং করো। আজকে 1974 সালের গবেষণা তো ঘুরে ফিরে সেই আসছে ফাস্টিং, আর ওসিনোরি তো পরিষ্কার উচ্চারণ করে দিলেন ফাস্টিং। কিন্তু আমাদের ঋষিরা তারা কত ইন্টেলিজেন্ট ছিলেন, তাদের কাছে তো ওই আপনার ইলেকট্রন মাইক্রোস্কোপ ছিল না। তারা তাহলে কিভাবে গবেষণা করে কত ইন্টেলিজেন্ট তারা সনাতন ধর্মে, সনাতন ধর্ম কেন বলবো, প্রতিটা ধর্মে উপবাস আছে, এমন কোন ধর্ম নেই যেখানে উপবাস প্রথা নেই, আপনি বের করতে পারবেন না। তাহলে উপবাসকে ধর্মের সঙ্গে জুড়ে দেওয়া সেই সময় ঋষিদের একটা প্ল্যানিং ছিল। তারা কি বলতেন আমাদের, সোমবারে শিবের ব্রত করো, উপবাস, মঙ্গলবারে হনুমানজির ব্রত করো, উপবাস, বুধবারে গণেশজির ব্রত করো, উপবাস, বৃহস্পতিবারে লক্ষ্মীর ব্রত করো, তাতেও উপবাস, শুক্রবারে সন্তোষী মায়ের ব্রত করো, তাতে উপবাস, শনিবারে শনি ঠাকুরের ব্রত করো, তাতেও উপবাস। এইভাবে প্রতিটা দিনে উপবাস, এছাড়াও আবশ্যক উপবাস, পূর্ণিমায় উপবাস, একাদশীতে উপবাস, বিয়েতে উপবাস, কোন অনুষ্ঠানে উপবাস, স্বামীকে ভালোবাসা বাড়াতে উপবাস, স্ত্রীকে ভালোবাসা বাড়াতে উপবাস, ভালো বউ পেতে উপবাস, ভালো ছেলে পেতে উপবাস, ভালো সাকসেস পেতে উপবাস। ঋষিরা সবকিছুতে উপবাসের সঙ্গে জুড়ে দিয়ে গেছিল। কিন্তু এটাও ঠিক, আমাদের এই উপবাস সম্বন্ধে পুরো জ্ঞানটা না থাকার জন্য আমরা এর সঠিক ব্যবহারটা শিখিনি। আধুনিক বিজ্ঞান এ নিয়ে বহু রিসার্চ করেছে। ডক্টর ওসিনোরির কথা যদি বলি, ওসিনোরি বলেছেন যে অটোফেজি চালু করতে হবে আমাদের শরীরে। অটোফেজি কথার মানে কি? অটো অর্থাৎ নিজেকে, ফেজি অর্থাৎ খাওয়া, নিজেকে নিজে খাওয়া, অর্থাৎ সেলের ভিতরে যে টক্সিন, যে ময়লা জমেছে, সেই ময়লা সেলগুলোকে আমাদের যদি লাইজোজোম নিজেই নিজে খেতে পারে, তাহলেই হবে অ্যাকচুয়ালি আমাদের সমস্ত ধরনের রোগের মুক্তি। কারণ এই অ্যাবনর্মাল সেল, এই অ্যাবনর্মাল আমার শরীরের ফ্যাট, অ্যাবনর্মাল কোলেস্টেরল, অ্যাবনর্মাল সেলের গ্রোথ, আজকে আপনি যে বড় রোগ বলবেন, সমস্ত বড় রোগের মূল কারণ। এটা আপনিও জানেন, যে কোনো লাইফস্টাইল ডিজিজ এর মূল কারণ লাইজোজোমের ইনঅ্যাক্টিভিটি। তাহলে লাইজোজোমের ইনঅ্যাক্টিভিটি বাড়াবো কিভাবে? তখনই আমাদের শরীরের লাইজোজোম অ্যাক্টিভ হবে যখন আমাদের পেটে কোনো খাবার থাকবে না। কিন্তু আমরা কি করছি, সকাল 8টার সময় ব্রেকফাস্ট, দুপুরবেলা লাঞ্চ, ব্রেকফাস্টে কি খেলাম সেটা দেখছি না, লাঞ্চে কি খেলাম দেখছি না, সেই খাবারের ডাইজেশন টাইম কত আমরা জানি না। তাহলে আমাদের প্রথম জানতে হবে কোন খাবার খাওয়ার পর কতক্ষণ ডাইজেশন টাইম, আমার পেট কতক্ষণ খালি থাকছে। আমরা যদি যে কোনো কাঁচা র ফর্মে খাবার খাই, যে কোনো কাঁচা খাবার 45 মিনিট থেকে ম্যাক্সিমাম 2 ঘন্টার মধ্যে ডাইজেশন কমপ্লিট হয়ে, কেন তো অলরেডি প্রি ডাইজেস্টিভ ফর্মে রয়েছে এবং বেশিরভাগটাই জল। আমরা যদি যে কোনো স্যালাড, সবজি যেটাকে বলি, যেটা কাঁচা চিবিয়ে ফলের মতো তৃপ্তি করে খাওয়া যায় না, একটু নুন দিয়ে খেতে হয়, এই ধরনের স্যালাড 2 ঘন্টা থেকে 3 ঘন্টার মধ্যে ডাইজেস্ট হয়ে যায়। আমরা যদি রান্না করা কোনো তরকারি খাই, ভেজ, নন ভেজ নয়, ভেজ, তাহলেও সেটা 3 থেকে 4 ঘন্টা সময় লাগে। আমরা যদি ভাত, রুটি এই ধরনের কার্বোহাইড্রেট যুক্ত খাবার খাই, সেটা 5 থেকে 6 ঘন্টা সময় লাগে। আমরা যদি নন ভেজ খাবার খাই, তাহলে সেটা অন্তত 8 থেকে কখনো কখনো 24 ঘন্টা, কেন 48 ঘন্টা সময় লাগে। নন ভেজের বিভিন্ন খাবারের উপর ভাগ আছে। এবার আপনি বলুন, আমার পেটটা খালি হলো কি করে? আপনি তো এই ব্যাপারটা বুঝছেন না। ওসিনোরির মতে আপনি যদি প্রতিদিন যদি
8 ঘন্টার স্প্যানের মধ্যে খান আর 16 ঘন্টা না খেয়ে থাকতে পারেন, তাহলে আপনার শরীরে অটোফেজি চালু হবে, আপনার লাইসোজোম অ্যাক্টিভ হবে। ফ্যাট নিয়ে চিন্তা করছেন, ফ্যাট থাকবে না, শরীরে কোনো ডেড সেল থাকবে না। কারণ আপনি জানেন আমাদের শরীরে প্রতিনিয়ত পুরনো সেল ধ্বংস হচ্ছে, নতুন সেল তৈরি হচ্ছে। তাহলে পুরনো সেলগুলো ধ্বংস হয়ে সেগুলোকে তো রিসাইকেল হতে হবে। আমাদের শরীরের মধ্যেই সিস্টেম আছে, সেটাকে রিসাইকেল করে সেটার থেকে যে লাইভ এনজাইম, প্রোটিন যা পাওয়া যায় সেটাকে আবার নতুন সেল তৈরিতে কাজে লাগাবে। শরীরের মধ্যে সিস্টেম আছে, সেই কাজটা করতে লাইসোজোম সাহায্য করে। তাহলে লাইসোজোম কখন করবে? ফলে ওগুলো হচ্ছে টক্সিন হিসেবে আমাদের শরীরে জমা হচ্ছে, জমা হওয়ার ফলে আমাদের বিভিন্ন রোগ হচ্ছে। তাহলে আমাদের অ্যাকচুয়ালি করতে হবে কি, যদি আপনি প্রকৃত সুস্থ হতে চান বা সুস্থ থাকতে চান, তাহলে ফাস্টিং ব্যাপারটা ভালো করে বুঝে নিতে হবে। দেখুন, ফাস্টিং অনেক ধরনের হয়। আপনাকে কি করতে হবে? আমি ফাস্টিং এর অনেকগুলো স্টেপ বলবো, আপনার জন্য যেটা সহজ মনে হবে আপনি সেটাই করুন। কিন্তু ফাস্টিং প্রত্যেককে করতে হবে, কারণ লাইসোজোমকে কাজ করার সুযোগ দেওয়ার জন্য। যেটা আমরা এতদিন এভাবে বুঝিও নি, আমরা লাইসোজোমকে কাজ করতে সুযোগই দিইনি। প্রথম বলি, 1 ডে ফাস্টিং। আপনি যদি সম্ভব হয় আপনি সারাদিন ওয়াটার ফাস্টিং করুন, প্লেন জলে ফাস্টিং। তাতে আপনার হয়তো মাথা ধরবে, একটু খিদে আপনাকে কষ্ট দেবে, হয়তো মাথা যন্ত্রণা করতে পারে বা ছোটখাটো প্রবলেম আসবে। ভাববেন না, ভয় পাবেন না, এর জন্য নিশ্চিন্তে থাকুন। আপনার শরীরের ভেতরের সিস্টেম অ্যাক্টিভ হয়েছে, তারা ভেতরের ভাঙচুর করছে, হাতুড়ি পেটাচ্ছে, স্ক্রুড্রাইভার দিয়ে নাট বল্ট টাইট দিচ্ছে, ফলে আপনার বিভিন্ন রকম ইরিটেশন হতে পারে। কিন্তু পরের দিন সকালে আপনি নিজেকে নতুন ভাবে পাবেন। একটু কষ্ট করতে হবে। আচ্ছা, যদি শুধু জলে না পারেন তাহলে ফ্রুট জুসে করুন, সারাদিন ফ্রুট জুস খান, এটাও এক ধরনের ফাস্টিং, উপকার পাবেন, কম পাবেন। আচ্ছা, ফ্রুট জুসে পাচ্ছেন না, র ফুডে খান, অর্থাৎ ন্যাচারাল কাঁচা খাবার খেয়ে, ফল সবজি যা খুশি একটা দিন তো করুন, সপ্তাহে একদিন। যদি সপ্তাহে একদিন না পারেন 15 দিন একদিন করুন। যেমন শাস্ত্রে বলা আছে একাদশীর কথা, 15 দিন অন্তর একটা করে একাদশী হয়, সেটা 15 দিন একদিন করুন। না পারলে মাসে একদিন করুন, যেমন অমাবস্যা পূর্ণিমা মাসে একবারই আসে। এইভাবে নিজেকে প্ল্যানিং করুন, কিছু একটা করুন। আচ্ছা, এগুলো তো অসুবিধা, তাহলে ডক্টর ওসিনোরির মত অনুযায়ী অটোফেজি চালু করুন। কিভাবে? রেগুলার খান, আপনাকে ফাস্টিং করতে হবে না, অত কষ্ট করার দরকার নেই। আপনি খাওয়াতে যদি এতই হয়, আপনি একটা জিনিস বুঝুন, 8 ঘন্টার স্প্যানে খান আর 16 ঘন্টা খাবেন না। আর তার জন্য সবচেয়ে ভালো হচ্ছে সকাল 10টায় খাওয়া আর সন্ধ্যে 6টায় খাওয়া। এই 8 ঘন্টার স্প্যানে আপনি দুবার খেয়ে নিলেন, বাকি 6টার থেকে পরের দিন বেলা 10টা পর্যন্ত তার বেশিরভাগ টাইম আপনি ঘুমিয়ে কাটিয়েছেন। ফলে কি হবে? আপনার শরীরে অটোফেজি চালু হবে, এবং অটোফেজি চালু হওয়ার ফলে আপনার শরীরের যত ব্যাড সেল, যত ইনঅ্যাক্টিভ সেল, যত ডেড সেল, যত ওভারগ্রোথেড সেল, যত ব্লকেজ, জয়েন্ট পেন, মাইগ্রেন, বয়সের সঙ্গে সঙ্গে যে আসছে অ্যালজাইমার, ডিপ্রেশন, ডিমেনশিয়া, স্ট্রেস, অ্যাংজাইটি, পার্কিনসন, সমস্ত রোগ একমাত্র, ইভেন এই যে বললাম ক্যান্সার, ওভারগ্রোথ বন্ধ হয়ে গেলে ক্যান্সার হবে না, অ্যাবনর্মাল গ্রোথ বন্ধ হয়ে গেলে ক্যান্সার তো হবে না, বিজ্ঞান তাই বলছে। ফলে কি হচ্ছে? সমস্ত রোগ থেকে আপনি নিজেকে নিজে মুক্ত করতে পারবেন। এটা মাথায় রাখবেন যে ফাস্টিং এই নয় যে সারা জীবন আপনাকে করতে হবে। ফাস্টিং যখনই আপনার শরীর পরিষ্কার হয়ে যাবে, একটা সময় 1 মাস 2 মাস 3 মাস, একটা সময় তো পরিষ্কার হবেই, তখনই ফাস্টিং করলে দেখবেন আপনার শরীর খারাপ হচ্ছে, বুঝবেন আপনার শরীরে আর ফাস্টিং দরকার নেই। অতএব ফাস্টিং কখন করবেন আর কখন করবেন না সেটা কিন্তু অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে রাখবেন। ফাস্টিং খুব ভালো, কিন্তু তাই বলেই নয় আপনি 7 দিন 10 দিন না খেয়ে থাকবেন। হ্যাঁ, প্রয়োজনে আমরা এমার্জেন্সি কাউকে 3 দিন, কাউকে 7 দিন পর্যন্ত ওয়াটার ফাস্টিং ও রাখি, কিন্তু কতক্ষণ?
যতক্ষণ তার শরীরে জমা খাবার আছে। কারণ আমাদের শরীর এক মুহূর্ত এনার্জি ছাড়া চলে। এনার্জি দুভাবে আসে, এক খাবার থেকে, আর এক শরীরে জমানো টক্সিন থেকে, যেটাকে আমরা বলি টক্সিন বা রোগের কারণ। ফ্যাট, অ্যাবনর্মাল সেল, ডেড সেল, প্রতিটার মধ্যে আমাদের শরীরের জন্য খাবার আছে। শরীর সেখান থেকে খাবার সংগ্রহ করে, কিন্তু সেই সংগ্রহ যখন ফুরিয়ে যায় তখন কিন্তু খাবার না দিলে রোগ হবে। অতএব এটা কিন্তু একটা বড় থেরাপি। অতএব দায়িত্ব সহকারে ব্যাপারটাকে বুঝে নিয়ে আপনি যদি ফাস্টিং করতে পারেন, অবশ্যই কারণ গাইডেন্সে আপনি কিন্তু যে কোনো সমস্যা থেকে, আপনি যত রোগের নাম শুনেছেন আজ পর্যন্ত আর যত রোগ আগামী দিনে হবে বলে জানছেন, সমস্ত রোগ থেকে আপনি নিজেকে নিজে ম্যাজিকের মতো খুব শিগগিরই নিজেকে রিভাইভ করতে পারেন। রিসাইক্লিং প্রসেস আমাদের শরীরে বন্ধ হয়ে যাওয়ার কারণে আজকে সমাজে এত রোগ, ওভার মানে প্রয়োজনের অতিরিক্ত খাবার খাওয়ার জন্য আজকে সমাজে এত রোগ। কিন্তু যখনই আমাদের এই সিস্টেমকে ফাস্টিং এর মাধ্যমে আপনি মাঝে মাঝে রেস্ট দেবেন, আমাদের সিস্টেম রিজেনারেশনটা খুব ভালো করে ঝালিয়ে নেবে এবং শরীর তৈরি হয়ে যাবে। ও সামনের সপ্তাহে রবিবার আমার ফাস্টিং, অর্থাৎ শনিবার পর্যন্ত শরীর তার নিজের কাজ করে নেবে। শরীরের ভেতরে বায়োলজিক্যাল ক্লক নিজেকে নিজে সেট করতে পারে। সে এখন থেকে প্রোগ্রাম করবে যে আগামী রবিবার ফাস্টিং আমি কি কি কাজ করব। সে প্রথমেই কিন্তু ডেড সেলকে খাবে না, প্রথমে সে ফ্যাট খাবে। ফ্যাট শেষ হলে তারপরে ডেড সেল খাবে, তারপরে ব্লকেজ খাবে, তারপরে ভাইরাস, ব্যাকটেরিয়া, সমস্ত কিছুকে হজম করার ক্ষমতা আমাদের লাইজোজোমের আছে। তাহলে এই লাইজোজোমের সঙ্গে ফাস্টিং এর সঙ্গে হেলথ কতটা গুরুত্বপূর্ণ নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এইভাবে এর আগে কোন বাংলা ভিডিওতে পেয়েছেন বলে আমার জানা নেই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমি বলবো যে আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করুন, কারণ হয়তো এই ভিডিওটা তাদের নতুন পথের আলো দেখাতে পারে, অথবা তাদের জীবনে বহু সমস্যা থেকে তাকে মুক্ত করতে পারে। অতএব আমি বলবো যে প্রত্যেকে ফাস্টিং করুন তার সুবিধা অনুযায়ী। ওয়াটার ফাস্টিং হতে পারে, জুস ফাস্টিং হতে পারে, ফ্রুট ফাস্টিং হতে পারে, ইন্টারমিডিয়েট ফাস্টিং হতে পারে। আচ্ছা, একবার পাচ্ছেন না, তিলে তিলে অভ্যাস করুন, কিন্তু করুন। নমস্কার।